নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আমাদের আলোচনাটা দুটো ভাগে ভাগ করব। এক নম্বর, ইরান ভারতবর্ষের যে তেল এবং এলএনজি বা এলপিজি ট্যাঙ্কারগুলো রয়েছে সেটাকে ছেড়ে দিয়েছে বা তা অনুমতি দিয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন ট্যাঙ্কার তারা সেফলি স্ট্রেট অফ হরমুজ দিয়ে, পার্সিয়ান গালফ দিয়ে বিভিন্ন মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে অয়েল বা গ্যাস তারা প্রক্রিয়া করতে পারে। দুটি দুটি ট্যাঙ্কারকে ইরান ছাড়পত্র দিয়েছে। একটি ট্যাঙ্কার শিবালিক এবং 2 নম্বর হচ্ছে নন্দা দেবী। তারা অলরেডি স্ট্রেট অফ হরমুজ ছেড়ে বেরিয়ে এসেছে এবং এই মুহূর্তে যেটা খবর যে নন্দা দেবী বলে যে কার্গোটি রয়েছে সেটা 46,000 মেট্রিক টন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ যেটার জন্য বর্তমানে হাহাকার চলছে, সেটা সেফলি সেটা ভারতবর্ষে আসার ব্যবস্থা হয়ে গিয়েছে। এটা নিঃসন্দেহে ভারতের অর্থনীতির জন্য খুব ভালো খবর, সাধারণ মানুষজনের জন্য দারুণ খবর। ইরানের যিনি অ্যাম্বাসেডর মোহাম্মদ ফতালি, তিনি বলেছেন যে ভারতবর্ষ এরপর থেকে সেফ প্যাসেজ পাবে স্ট্রেট অফ হরমুজ দিয়ে, কারণ তিনি বলেছেন যে ইন্ডিয়া ইজ আ গুড ফ্রেন্ড অফ আস। যে ভারতবর্ষ মধ্যপ্রাচ্যের মধ্যে যদি কোনো তেল বা গ্যাস প্রক্রিয়া করতে চায় তবে সেটা এই মুহূর্তে থেকে আর বড় বাধা হয়ে দাঁড়াবে না। তবে টেনশন কিন্তু তার ফলে কমে যাচ্ছে না। তার কারণ খার্গ আইল্যান্ড বলে ইরানের খুব কাছে একটি দ্বীপ রয়েছে। সেই দ্বীপের ওপর বিগতকাল 80টি আমেরিকান এবং ইসরায়েলি ফাইটার জেটস তারা আক্রমণ করেছে। কেন এই খার্গ আইল্যান্ড গুরুত্বপূর্ণ? কারণ এটা ইরানের অয়েল স্ট্রাকচারের জন্য স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। এবং ইরানে যে তেল উত্তোলন করা হয় তার 90% তেল যায় কিন্তু এই খার্গ আইল্যান্ড থেকে, এবং এটা হেভিলি মিলিটারাইজড জোন, যেটা আমেরিকা এখন টার্গেট করতে চাইছে বা ইসরায়েল টার্গেট করতে চাইছে। এই দ্বীপে যদি আমেরিকা বা ইসরায়েল লাগাতার আক্রমণ করতে থাকে এবং এখানকার অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে ডিস্ট্রয় তারা করতে পারে, তাহলে ইরানের অর্থনীতি একেবারেই পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের এই যে ছাড়পত্রটা পাওয়া গেল ভারতবর্ষের জন্য, এটার কি কোনো পজিটিভ এফেক্ট ভারতের শেয়ার বাজারের উপর হতে পারে? গিফট নিফটি এখনো অবধি পজিটিভে ট্রেড করছে, তবে সেটা সোমবার অবধি পজিটিভে ট্রেড করবে কিনা এবং তার ফলে ভারতীয় শেয়ার বাজার সেটাও পজিটিভলি রিয়াক্ট করবে কিনা এখনই বলা মুশকিল। তবে যেভাবে ভারতীয় শেয়ার বাজারে পতন এসেছে, তারপর একটি শর্ট কাভারিং বা রিলিফ র্যালি সেটা প্রত্যাশা করা যেতেই পারে। সেটা সোমবার হবে নাকি মঙ্গলবার হবে নাকি বুধবার হবে আমরা কেউ জানি না, কিন্তু একটা ওভারসোল্ড পজিশনে ভারতীয় শেয়ার বাজারের অন্তর্গত যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে সেইগুলোর সম্বন্ধে এটা নিশ্চিন্ত বলা যায় যে মাত্রাতিরিক্ত আতঙ্কের ফলে এই ধরনের কোম্পানিজগুলোতে সবচেয়ে বেশি বিক্রি বাটা হয়েছে। এবং রিলিফ র্যালি হলে স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলোতে একটি পজিটিভ মোমেন্টাম বিনিয়োগকারীরা দেখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় অংশ, আমরা তো এই যুদ্ধের ফলে, সেটা 2022-এর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বলুন বা 2007-এর পেট্রোলিয়াম ক্রাইসিস বলুন, 2008-এর সাবপ্রাইম ক্রাইসিস বলুন বা 2026-এর বর্তমানে যে ইসরায়েল আমেরিকা ইরান দ্বন্দ্ব চলছে সেটার কথা বলুন, যে যুদ্ধ হলে আমরা সেই সেক্টরগুলোকে আইডেন্টিফাই করতে পারছি যে সেক্টরগুলো দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা হতে পারে। এক্সপোর্ট মুখী যে সেক্টরস, অর্থাৎ যারা বিদেশে মাল রপ্তানি করে থাকে ভারতবর্ষ থেকে, এবং যে কোম্পানিজগুলো বিদেশ থেকে ভারতবর্ষে পণ্য আমদানি করে থাকে, এরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজ তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আমাদের যে এনার্জি সিকিউরিটির কনসার্নটা রয়েছে এবং আমাদের যে জ্বালানির প্রয়োজনটা রয়েছে সেটা 80 থেকে 85% বিদেশ থেকে আসে।
যতদিন আমরা বিদেশি তেল বা গ্যাসের উপর নির্ভরশীল থাকব, ততদিন ধরে আমরা ভুগতে থাকবো, ততদিন ধরে এই সেক্টরগুলো ভুগতে থাকবে। 3 নম্বর, সাইক্লিক্যাল সেক্টরস। সাইক্লিক্যাল সেক্টরস অর্থনীতি ভালো করলে ভালো করে, অর্থনীতি খারাপ করলে ধসে যায়। তার মানে এক্সপোর্টমুখী কোম্পানিজ, ইম্পোর্টমুখী কোম্পানিজ, সাইক্লিক্যাল কোম্পানিজ, অয়েল অ্যান্ড গ্যাস, এরা ভীষণভাবে ভালনারেবল এবং মারাত্মকভাবে ডিপেন্ডেন্ট বিভিন্ন জিওপলিটিক্যাল কন্ডিশনসের ওপর, ম্যাক্রো ইকোনমিক্সের ওপর, অর্থনীতি কি করছে তার উপর। এর ফলে আমাদের অনেক বেশি কনসেন্ট্রেট করা উচিত এমন সেক্টরসগুলো যেগুলোকে আমার মতে সুপার সেক্টর আখ্যা দেওয়া উচিত, যে সেক্টরগুলো এই সমস্ত জিওপলিটিক্যাল টেনশন ব্যতি রেখে, সাইক্লিক্যালিটি বাদ দিয়ে, অর্থনৈতিক ডাউনটার্ন বাদ দিয়েও ভালো করার ক্ষমতা রাখে, বা ভবিষ্যতে যে নিউ বিজনেসগুলো আসছে সেগুলোকে আমরা ইমার্জ করতে দেখলেও দেখতে পারি। আজকে সেই সেক্টরগুলো নিয়ে আলোচনা করব যারা ভারতবর্ষে ভবিষ্যতে সুপার সেক্টরস হয়ে উঠতে পারে, বা ভারত সরকার চাইছেন যে এই সেক্টরগুলো সুপার সেক্টর হয়ে উঠুক, কারণ এই সেক্টরগুলো ভারতবর্ষের মেরুদণ্ড হবে, অর্থনীতির মেরুদণ্ড হবে আমাদের নেক্সট 15, 20, 30, 40 ইয়ার্স যাই বলুন না কেন। সুতরাং আমাদের সুপার পাওয়ার হয়ে উঠতে গেলে এই সেক্টরগুলো ছাড়া আমাদের ফরওয়ার্ড মুভমেন্ট প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সেই সেক্টরগুলোর অবশ্যই খুব বেশি করে কনটেক্সচুয়াল রেলিভেন্স থাকতে হবে, বিশেষ করে ভারতবর্ষের ক্ষেত্রে। যখন ইন্টারনেট বুম হলো, তখন আইটি কোম্পানিজগুলোর কনটেক্সচুয়াল রেলেভেন্স থাকার ফলে তারা ভারতবর্ষের অর্থনীতিকে দারুণভাবে উঠিয়েছিল। লো ইনকাম কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে তারা রূপান্তরিত করে ফেলেছিল। ঠিক একইভাবে এই সেক্টরগুলোর আশু প্রয়োজন রয়েছে ডেভেলপমেন্টের, যদি আমাদের মিডল ইনকাম ইকোনমি থেকে হাই ইনকাম ইকোনমিতে উপনীত হতে হয়। 1 নম্বর, ডিফেন্স সেক্টর, এটাকে সুপার সাইকেল থিম আমরা আখ্যা দিতে পারি। কেন এটা বলছি তার কারণ, ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী ইতিমধ্যে এই 14 দিনের যুদ্ধের ফলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের যে 8টি দেশ রয়েছে তারা সম্মিলিতভাবে $15 বিলিয়ন তারা এনার্জি রেভিনিউ লস করে ফেলেছে। $15 বিলিয়ন মুখের কথা না, 1,35,000 কোটি টাকা মাত্র 14 দিনে নষ্ট হয়ে যাওয়া কি সাংঘাতিক ইম্প্যাক্ট যে গালফ স্টেটসগুলোর উপর ফেলতে পারে, সেটা তো ভবিষ্যতে তার প্রমাণ পাওয়া যাবে। এবং ঠিক সেই কারণেই যে সেক্টরগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং আরও হয়ে উঠবে যত দিন যাচ্ছে, যত পৃথিবী জটিল থেকে জটিলতর হয়ে উঠছে, তত সেলফ প্রিজার্ভেশন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যেটা ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, যেটা আমেরিকা মনে করেছিল বা ইসরায়েল মনে করেছিল যে ইরানকে দুদিনের মধ্যে জয় করে ফেলবে। ইরানের যে ডিফেন্স ডেভেলপমেন্ট, ডিফেন্স রিলেটেড ডেভেলপমেন্ট হয়ে এসেছে এতদিন ধরে, ডিফেন্সের দিক থেকে যে ইরান সাধারণ দেশ নয় সেটা তারা বারবার প্রমাণ করে ছেড়ে দিচ্ছে। এইটা প্রমাণ হচ্ছে যে ডিফেন্স ছাড়া কোনো দেশ সেলফ প্রিজার্ভেশনের কথা কোনোভাবেই ভাবতে পারবে না। এবং যদি বিদেশ থেকে অস্ত্র আমদানি করে বিভিন্ন দেশকে চালাতে হয় সেটাও ভীষণ ডিফিকাল্ট, কিন্তু ছোট ছোট দেশের পক্ষে খুব বড় স্কেলে ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করাটাও ডিফিকাল্ট। 2 নম্বর, তাদের হাতে টেকনোলজি নেই। 3 নম্বর, তাদের চিপ ম্যান পাওয়ারও নেই। ভারতবর্ষের আছে? উত্তর হচ্ছে ডেফিনেটলি রয়েছে। ভারতবর্ষের হিউম্যান রিসোর্সেস রয়েছে, ভারতবর্ষের খরচ করার মতন অর্থ রয়েছে, ভারতবর্ষের চিপ লেবার রয়েছে, ভারতবর্ষের যে মেটালস এবং ক্রিটিক্যাল মিনারেলসের প্রয়োজনীয়তা রয়েছে সেইগুলো ভারতবর্ষে অবস্থিত রয়েছে। সুতরাং ভারতবর্ষের পক্ষে ডিফেন্স ক্যাপাবিলিটি বৃদ্ধি করাটা অসম্ভব নয়, হয়তো কিছুটা সময় বেশি। ডিফেন্স নেক্সট বড় থিম হয়ে ওঠার সমস্ত কিন্তু মশলা মজুদ রয়েছে। কি কারণে ডিফেন্স সেক্টরের গুরুত্ব বাড়ছে? 1 নম্বর, মাথার উপর চায়না বসে রয়েছে। চায়না চিরকালই একটা থ্রেট থাকবে, সুতরাং চাইনিজ টেনশন। 2 নম্বর,
কতদিন আমরা বিদেশ থেকে অস্ত্র কিনে চালাবো? কারণ যদি ফ্রান্স থেকে কিনি বা রাশিয়া থেকে কিনি বা আমেরিকা থেকে কিনি বা ইসরায়েল থেকে কিনি, আমাদের বহু বিলিয়ন ডলারের অর্থ কিন্তু গচ্ছা দিতেই হবে এই বিদেশি দেশগুলোকে। আমাদের ডিফেন্স এক্সপোর্টও বাড়াতে হবে, কারণ একটা ম্যাক্সিমাম রেভিনিউ আসবে কিন্তু এই ডিফেন্স এক্সপোর্ট থেকে। ভারতবর্ষ অলরেডি যেহেতু 100টার বেশি দেশের ডিফেন্স ইকুইপমেন্টস তারা সাপ্লাই করা শুরু করে দিয়েছে, তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে ভারতের ডিফেন্স ইকুইপমেন্ট সেনা? কেউ সেরকম দাবি করছে না। কিন্তু ভারতবর্ষের পক্ষে যেটা রয়েছে যে ভারতবর্ষ যে বেসিক ডিফেন্স ইকুইপমেন্টসগুলো তৈরি করছে সেটা ইসরায়েল বা রাশিয়া বা আমেরিকা বা ইউরোপের থেকে অনেক কম দামে তারা তৈরি করে ফেলতে পারছে। ভবিষ্যতে যত আমরা এগোবো তত আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি, আমাদের টেকনোলজিক্যাল নো হাউ, আমাদের এক্সপার্টাইজ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা হায়ার কোয়ালিটি ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করতে পারবো। 2 নম্বর, পাওয়ার এবং এনার্জি ট্রানজিশন। একদম এটা লিখন বলতে পারেন, আমাদের ভবিতব্য বলতে পারেন যে পাওয়ার এবং এনার্জি ট্রানজিশন হচ্ছে, যে অবস্থা দাঁড়িয়েছে আরো দ্রুত এই এনার্জি ট্রানজিশন হতে বাধ্য। ফসিল ফুয়েল অর্থাৎ মাটি থেকে যে জ্বালানি আমরা উত্তোলন করছি বা কিনে আনছি সেটার রিপ্লেসমেন্ট প্রয়োজন রয়েছে। এবং এই পাওয়ার এবং এনার্জি ট্রানজিশনের জন্য একেবারে কোমর বেঁধে লেগে পড়েছেন ভারত সরকার এবং তথা ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি। এই যে পাওয়ার এবং এনার্জি ট্রানজিশন যেটা হওয়ার প্রয়োজন রয়েছে, তার কি ড্রাইভার্স অর্থাৎ কারা এই এনার্জি ট্রানজিশনকে আরো বেশি উৎসাহিত করবে? 1 নম্বর, ইলেকট্রিক ভেহিকেল অ্যাডপশন করতেই হবে। ইলেকট্রিক ভেহিকেল আমাদের ভবিষ্যৎ, সেটা ছাড়া আমরা চলতে পারবো না। পেট্রোল ডিজেলের এই মাত্রাতিরিক্ত খারাপ অবস্থা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে, নতুন করে রিয়েলাইজ করাচ্ছে ইলেকট্রিক ভেহিকেল আমাদের ভবিষ্যৎ, সেটা ছাড়া আমাদের চলতে পারে না। 2 নম্বর, ডেটা সেন্টারের কেন এত বারবারন্ত, কেন এত প্রয়োজন, কেন আমরা পাগল হয়ে গেছি ডেটা সেন্টার তৈরি করার জন্য? যে দেখুন, এতদিন ধরে আমরা আমাদের ডেটা সিকিউরিটি বিদেশি দেশগুলোর হাতে তুলিয়ে দিয়েছিলাম। সেটা আমেরিকা, ইউনাইটেড কিংডমস, বেলজিয়াম, বিভিন্ন ইউরোপীয় দেশ, সেখানে আমাদের ডেটা অ্যাপারেন্টলি সিকিউর ছিল। এখন আর নেই। ভারত সরকার বুঝতে পেরেছেন অসম্ভব, আমাদের ডেটা হাতছাড়া করা যাবে না। যেখানে আমাদের নিজস্ব ডেটা, আমাদের প্রাইভেসি মেনটেন্ড হবে। মুকেশ আম্বানি বহুদিন আগে বলেছিলেন ডেটা ইজ দ্য নিউ অয়েল। এখন ডেটা সিকিউরিটি হচ্ছে ইজ দ্য নিউ কনসার্ন। 3 নম্বর, ম্যানুফ্যাকচারিং গ্রোথ। আমেরিকা নিজের সর্বনাশটি করেছে। বিগত 40 বছর ধরে তারা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং, কোনো ইউনিটি তারা তৈরি করতে পারেনি। টাকা আসছে, প্রচুর টাকা তারা খরচ করছে। আমরা নিজেরা কেন খরচ করে সময় নষ্ট করব? তারা রিসার্চ অ্যান্ড ইনোভেশনে তারা নজর দিয়েছে নিঃসন্দেহে, কিন্তু তারা ম্যানুফ্যাকচারিং নিয়ে মারাত্মক ভাবেনি। যে সুযোগটা বিগত 40 বছর ধরে চায়না নিয়ে নিজেকে সুপার পাওয়ারে পর্যবেসিত করেছে। ভারতবর্ষ এখন ম্যানুফ্যাকচারিং গ্রোথের ওপর ফোকাস করছে এবং করতে বাধ্য। 4 নম্বর, রিনিউয়েবল ট্রানজিশন, রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি ছাড়া আমাদের চলবে না। গিগাওয়াট আফটার গিগাওয়াট আমাদের লাগবে, কয়েকশো গিগাওয়াটের প্রয়োজন রয়েছে। এবং যত ভবিষ্যতে আমরা এগোবো তখন কিন্তু হাজার হাজার গিগাওয়াটের প্রয়োজন থাকবে। মনে রাখতে হবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট হবে, আমাদের ডেটা সেন্টার ডেভেলপমেন্ট হবে, আমাদের রিনিউয়েবল এনার্জির প্রভূত প্রয়োজন রয়েছে। কনভেনশনাল এনার্জি দিয়ে আমাদের চলবে না। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কাছে এই ক্ল্যারিটিটা রয়েছে যে আমাদের বর্তমানে যা অবস্থা করতে হবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমাদের ডেটা সেন্টার্স লাগবেই। 2 নম্বর, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। আমরা এতদিন ডিপেন্ড করছি অ্যামাজনের ওপর, এখন আমাদের প্রয়োজন হচ্ছে নিজস্ব ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। 3 নম্বর, হাই পারফরমেন্স কম্পিউটিং। এইটা ছাড়া আমাদের কোনো রকম এআই আমরা ডেভেলপ করতে পারবো না, আমরা ডেটা সিকিউর করতে পারবো না। আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ছাড়া ফার্দার আমাদের টেকনোলজিক্যাল আমাদের অ্যাডভান্সমেন্ট হবে না। এই 3টে মিলে খেয়াল করে দেখুন, এই 3টে এরিয়া ভীষণ গুরুত্বপূর্ণ। ডেটা সেন্টার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, হাই পারফরমেন্স কম্পিউটিং এর ক্ষেত্রে কোন কোম্পানিগুলো কাজ করছে তাদের হাতে ভবিষ্যতের শক্তি নিহিত রয়েছে, এটা বলা যেতে পারে। 4 নম্বর, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি মিথ নয়। আমেরিকার সঙ্গে চায়নার যুদ্ধ, বাণিজ্যিক যুদ্ধ যত ভয়াবহ হয়ে উঠবে ভবিষ্যতে, যত ইউরোপীয় দেশগুলো চায়না সম্বন্ধে আস্তে 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 নিরাশায় পর্যবসিত হবে, তত কিন্তু চায়না থেকে যে ম্যানুফ্যাকচারিং,
সেটা ভারতবর্ষ বা ফিলিপিন্স বা থাইল্যান্ড বা ভিয়েতনামে এখানে আসতে শুরু করবে। তবে 5 নম্বর ক্যাপিটাল গুডস ম্যানুফ্যাকচারিং, এবং এটা কিন্তু লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার প্লে। একটা দেশ ততটাই উন্নত যতটা উন্নত তার ইনফ্রাস্ট্রাকচার। ভেরি লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল সাইকেল এটাকে যদি আমরা করতে পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ আরও ত্বরান্বিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। রেলওয়ে ইকোসিস্টেম, লজিস্টিক্স এবং ট্রান্সপোর্টেশন সেটা সমান গুরুত্বপূর্ণ। মনে করুন যে লজিস্টিক এবং ট্রান্সপোর্টেশন আমাদের দেহের মধ্যে যে ভেন্সগুলো বা আর্টারিসগুলো রয়েছে অনেকটা অন্যরকম। একটা দেশের একটা জায়গা থেকে আরেকটা জায়গা অবধি যদি ভালো লজিস্টিক্স বা ট্রান্সপোর্টেশন না থাকে, তাহলে কিন্তু সেই দেশটা ডেভেলপড কোনোভাবেই হতে পারে না। এখন যত দিন যাবে তত রেলওয়ে ইকোসিস্টেমের উপর ফোকাস আরও বেশি করে বাড়বে। এবং 7 নম্বর ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার ইঞ্জিনিয়ারিং, ওয়াটার প্রিজার্ভেশন। আপনারা এতদিনে প্রত্যেকেই জেনে গেছেন যে জলের ক্রাইসিস থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। জলের পরিমাণ, বিশেষ করে আমরা যেটা মাটি খুঁড়ে যে জল নিয়ে আসি, সেটা ধীরে 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 কমতে থাকছে। পেয় জল সেটার পরিমাণ কমতে থাকছে। এমন একটা দিন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যখন অধিকাংশ দেশ জলরহিত হয়ে যাবে, পাগল হয়ে যাবেন মানুষ, জল নিয়ে কাড়াকাড়ি শুরু করবেন, এরকম একটা পোর্ট্রেয়াল করা হচ্ছে। এবং ভারতবর্ষ কিন্তু সেই দেশগুলোর মধ্যে অন্যতম যার অলরেডি ওয়াটার ক্রাইসিস রয়েছে। ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট, সেই কোম্পানিগুলোর ভূমিকা ভারতবর্ষের ওয়েলবিং এর জন্যে মারাত্মক বলা যেতে পারে। সুতরাং এটা একটা ফিউচার স্কেয়ারসিটি থিম হিসাবে ধরা যেতে পারে। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সবসময় চেষ্টা করবেন যাতে একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।